হ্যালো গাইস, আমি সুরজিৎ এবং আপনারা দেখছেন সত্যমেব। আজকে আমি আলোচনা করব ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। তো যেটা 8/8/2024 তারিখে কেন্দ্র সরকার অলরেডি লোকসভায় ইন্ট্রোডিউস করে দিয়েছে এবং সেটাকে জয়েন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে ভেরিফিকেশনের জন্য বা চেঞ্জেস করার জন্য। তো এই বিলটা ইন্ট্রোডিউস করার পর থেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু বিভিন্নভাবে প্রোটেস্ট দেখিয়েছে। তো এই অ্যামেন্ডমেন্টে মেজর কি চেঞ্জেসগুলো আসছে আমি খুব সহজ সরলভাবে আপনাদেরকে বলে দেবো। তবে তার আগে এই ওয়াকফ বা এই ওয়াকের একটু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বুঝে নিতে হবে, তার ফলে আপনাদের সুবিধা হবে। তো আপনাকে বলে রাখি 1954-এ প্রথম ওয়াক অ্যাক্ট বা ওয়াকফ অ্যাক্টটা চালু করা হয়, কিন্তু এটা চালু হতে হতে 1955 হয়ে যায়। অর্থাৎ এটার এনঅ্যাক্টমেন্ট কিন্তু 1955 থেকে এটা লাগু করার জন্য বিভিন্ন স্টেপস নিলেও এটা 1955 সালে গিয়ে লাগু করা হয়। তো আপনাদেরকে বলে রাখি, আমাদের যখন দেশ ভাগ হয় সেটা বেসিক্যালি হয়েছিল কিন্তু ধর্মের বেসিসে। তো এক সম্প্রদায়ের লোককে কিন্তু ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট পাকিস্তান সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল যারা যেতে চেয়েছিল, এবং সেই সম্প্রদায়ের মানুষও কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনো থেকে গেছে। আমি মুসলিম সম্প্রদায়ের কথা বলছি, বেসিক্যালি মুসলিম এবং হিন্দু বা আদার্স যে জাতিগুলো রয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু দেশটা তখন ভাগ করা হয়েছিল। তখন মুসলিমদেরকে বা হিন্দুদেরকে, ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানের হিন্দুদেরকে এবং ভারতবর্ষের মুসলিমদেরকে সবাইকে একটা লিবার্টি দেওয়া হয়। তারা যদি যেতে চায় বা আসতে চায় তাদেরকে কিন্তু লিবার্টি দেওয়া রইল। সেই ক্ষেত্রে তখন দেখা গেছিল বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে কিন্তু থেকে গিয়েছিল এবং তারা খুব অল্প সংখ্যায় ছিল বলে তাদের ডেভেলপমেন্ট, তাদের ওয়েলফেয়ারমেন্টের জন্য কিন্তু ভারত সরকার এই আইনটা নিয়ে আসে। এটা কি আমি বলে দিচ্ছি, হিন্দু ধর্মে যেমন আমাদের দেবত্ব সম্পত্তি রয়েছে, সেরকম এটা হচ্ছে মুসলিমদের যে ভগবান রয়েছে তাদের দেবত্ব সম্পত্তি বলা হয়। এবং এই আইনে বলা হয় যদি কোনো মুসলিম বা অন্য যে কোনো ধর্মের মানুষ এই মুসলিম সম্প্রদায়ের যে ভগবান রয়েছে তার প্রতি কোনো সম্পত্তি, সেটা টাকা পয়সা হোক বা ল্যান্ড রিলেটেড বা কোনো বিল্ডিং বা কোনো বাড়ি ঘর বাড়ি যা কিছু দান করতে চাইবে মুক্ত হস্তে, সে দান করে দিতে পারবে ভগবানের নামে। তো এই আইনে বলা রয়েছে যদি মুসলিম বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ যদি কোনো সম্পত্তি এই মুসলিম ভগবানের প্রতি দান করতে চায়, মুক্ত হস্তে দান করতে চায়, তাহলে সেই প্রপার্টিটা কিন্তু সেই ভগবানের নামে অর্পিত হওয়ার পর ওয়াকফ প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেওয়া হবে বা ওয়াকফ প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেওয়া হবে। এবং সেই প্রপার্টি থার্ড কোনো পার্টি কিন্তু সেল বা ট্রান্সফার বা কিছুই করতে পারবে না যতক্ষণ না ওয়াকফ বোর্ড বা ওয়াকফ বোর্ড সেটাকে পারমিশন দেয়। তো এই ওয়াকফ বোর্ড বা ওয়াকফ ট্রাইব্যুনাল যেগুলো আপনারা শুনেছেন সেগুলো কি আমি বলে দিচ্ছি। তো একটা ওয়াকফ অ্যাক্ট গঠন করা হলো কি জন্য, মুসলিম সম্প্রদায়ের যে ভগবান রয়েছে সেই আস্থাটাকে যাতে কন্টিনিউ করতে পারে সেই তার জন্য কিন্তু ওয়াকফ অ্যাক্ট আনা হয়। এবং সেখানে বলা হয় যে যদি কেউ দান করতে চায় মুক্ত হস্তে তারা দান করতে পারে এবং সেই দান সম্পত্তিটা, দানকৃত সম্পত্তিটাকে ওয়াকফ প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেওয়া হবে। এবং সেটা দেখাশোনার জন্য ওয়াকফ বোর্ড একটা ডিক্লেয়ার করা হবে, যে ওয়াকফ বোর্ড কমিটি গঠন করা হবে। এবং এই ল্যান্ড রিলেটেড বা এই ওয়াকফ প্রপার্টি রিলেটেড যদি কোনো ডিসপিউট আসে সেটা কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে কিন্তু আপনার মামলা করতে হবে, সেখানে গিয়ে বিষয়টাকে কিন্তু বিচার করতে হবে। নর্মাল আমরা ল্যান্ড রিলেটেড ডিসপিউটগুলো কোথায় দেখি? সিভিল কোর্টে। সেখানে কার প্রপার্টি, কতটা ভাগ বাটোয়ারা, সমস্ত কিছু কিন্তু সিভিল কোর্টে হয়। কিন্তু যে প্রপার্টিটা ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে গেছে সেই প্রপার্টিটা কিন্তু সিভিল কোর্টে আসবে না, সেটাকে যেতে হবে আপনার ওয়াকফ ট্রাইব্যুনাল বা ওয়াকফ ট্রাইব্যুনাল। তো আপনাদেরকে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ ট্রাইব্যুনাল বা ওয়াকফ ট্রাইব্যুনাল ফুলবাগান মেট্রো স্টেশনে কিন্তু খুব কাছেই রয়েছে। সেখানে গিয়ে আপনারা কিন্তু ডেফিনেটলি ওয়াচ আউট করে নিতে পারেন যে কিভাবে প্রসিডিংসগুলো হয়। তো আপনাকে বলে রাখি, এই ওয়াকফ অ্যাক্ট বা ওয়াকফ অ্যাক্টের আন্ডারে ভারতবর্ষে কিন্তু বিভিন্ন বোর্ড স্থাপন করা হয় মুসলিম সম্প্রদায়ের যে ভগবান রয়েছে তাকে রক্ষণাবেক্ষণের জন্য, তার এবং মুসলিম সম্প্রদায়ের ওয়েলফেয়ারমেন্টের জন্য কিন্তু এই আইনটাকে অনেকটা প্রাধান্য দেওয়া হয়। এবং এই প্রাধান্য পেতে 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 এই আইনটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে প্রথমে এই আইনটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল যদি কেউ সম্পত্তির দান করে সেটা ওয়াকফ প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেওয়া হবে এবং তার রক্ষণাবেক্ষণ এবং মুসলিম সম্প্রদায়ের যে ভগবান রয়েছে তার রক্ষণাবেক্ষণের যে খরচা হবে এই প্রপার্টি থেকে তারা যেন উদ্ধার করতে পারে, মানে যে ওয়াকফ বোর্ড রয়েছে তারা যেন এখান থেকে তুলতে পারে। এবং সময়ের সাথে সাথে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয় এই অ্যাক্টে, এবং শেষে চূড়ান্ত অ্যামেন্ডমেন্ট যেটা আনা হয় সেখানে বলা হয় যে ওয়াকফ বোর্ড, যতগুলো ওয়াকফ বোর্ড রয়েছে তারা যদি মনে করে যে কোনো সম্পত্তি তাদের প্রয়োজন,
তাহলে সেই সম্পত্তিটা তারা অ্যাকুয়ার করে নিতে পারবে। এবার ভেবে দেখুন, 1955 সালে নিয়ে আসা হলো যদি কেউ দান করে সেটাকে ওয়াক প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেওয়া হবে, সেটা ভারতবর্ষের আদার্স যে নাগরিক রয়েছে তাদের আয়ত্তের বাইরে যাবে। এরপর কি বলছে, ওয়াক বোর্ড যদি মনে করে কোনো সম্পত্তি তারা অ্যাকুয়ার করবে তাহলে তারা নোটিশ দিয়ে যারা সেখানে বসবাস করছে বা তাদের যে মালিক রয়েছে তাদেরকে নোটিশ দেবে, তারপর সেটাকে ওয়াক প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেবে। এবার যদি কোনো মানুষ সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কোথাও যেতে চায় তাহলে তাকে কোথায় যেতে হবে, ওয়াক ট্রাইব্যুনালে যেতে হবে। এই ধরনের কিন্তু একটা খুব ডেডলি একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে যেখানে অ্যাকোয়ারমেন্ট অফ প্রপার্টি মানে অ্যাকোয়ার অফ প্রপার্টি কিন্তু অ্যাড করে দেওয়া হয়, যে ওয়াক বোর্ডের কাছে পাওয়ার থাকবে যে কোনো প্রপার্টি তারা অ্যাকোয়ার করে নিতে পারবে একটা নোটিশ দেওয়ার পর। তো এমন কিন্তু অনেক কেস দেখা গেছে যেখানে ওয়াক বোর্ড গভর্নমেন্টের প্রপার্টিকেও ছাড়েনি, সে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টিকেও অনেক কেসে দেখা গেছে যে ওয়াক প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দিয়েছে। তো এই ধরনের কিছু এক্সাম্পল দিচ্ছি। সব থেকে বড় উদাহরণ হচ্ছে সুরাটের মিউনিসিপাল কর্পোরেশন বিল্ডিং, সেটাকে তারা ওয়াক প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেয়। আমাদের কলকাতার টালিগঞ্জের যে ফেমাস ক্লাব রয়েছে সেটাকেও কিন্তু ওয়াক প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়। তারপর রয়্যাল গলফ ক্লাব, সেটাকেও কিন্তু তারা ওয়াক প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দেয় এবং সেই রিগার্ডিং কেস কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। এবার এই যে দৌরত্ব বেড়ে গেল ওয়াক বোর্ডের, সেই দৌরত্ব কিভাবে পজ করা যায় বা কিভাবে কমানো যায়, সেই জন্য এই অ্যামেন্ডমেন্টটা আসা কিন্তু খুব প্রয়োজন ছিল। কারণ যে আইনটা প্রথমে নিয়ে আসা হয়েছিল একটা সম্প্রদায়ের মানুষ এবং তাদের ভগবানের ওয়েলফেয়ারমেন্টের জন্য, ভগবান না, তাদের যে আস্থা রয়েছে সেই আস্থার ওয়েলফেয়ারমেন্টের জন্য, তারপর সেটা আস্তে আস্তে কিরকম রূপ নেয়, ল্যান্ড অ্যাকোয়ারমেন্টের রূপ নিয়ে নেয়। যদি কোনো ল্যান্ড তার প্রয়োজন বা পছন্দ মনে হবে সেই ক্ষেত্রে সে সেটাকে অ্যাকোয়ার করে নিতে পারবে। এই পাওয়ার যদি দিয়ে দেওয়া হয় তাহলে এর কতটা মিস অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেই সময় কিন্তু এটা আশা করা যায়নি যে এতটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন কোনো আইনের হতে পারে। তো তার জন্যই এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু নিয়ে এসেছে। তো আপনাদেরকে আরো বলে রাখি, কোনো প্রপার্টি ওয়াক প্রপার্টি কিনা বা ওয়াক আপ প্রপার্টি কিনা সেটা কে ডিটারমাইন করতো জানেন? সেটা ওয়াক আপ বোর্ড বা ওয়াক বোর্ড ডিটারমাইন করতো। এবার প্রশ্ন একটা মাথায় আসবে, যেই বোর্ডটা গঠন করা হয়েছে কোনো এক সম্প্রদায়ের জন্য, যেই বোর্ডটা অলরেডি একটা ভুল ডিসিশন নিয়ে নিয়েছে, কোনো একটা ল্যান্ড অ্যাকুয়ার করে সেটাকে ওয়াক প্রপার্টি ডিসাইড করে নিয়েছে, সেই বোর্ডের আন্ডারে যে ট্রাইব্যুনাল রয়েছে সে কি সেই বোর্ডের এগেনস্টে গিয়ে অর্ডার দিতে পারবে যে না এটা ওয়াক প্রপার্টি না, এটা কারো খাস প্রপার্টি? তো এই ধরনের কিন্তু অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ইলিগাল অ্যাক্টিভিটি দেখা গেছে এই আইনের বা এই যে ট্রাইব্যুনালগুলো রয়েছে এদের মধ্যে। তার জন্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বাধ্য হয়ে এই অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে এসেছে। তো এরপর আমি আলোচনা করবো মেজর চেঞ্জেসগুলো যেগুলো এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছে। সব থেকে প্রথমে পাওয়ার টু ডিটারমাইন ওয়েদার এ প্রপার্টি যে ওয়াক প্রপার্টি অর নট, এটা কিন্তু ওয়াক আপ বোর্ডের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ কে ডিসাইড করবে যে একটা প্রপার্টি ওয়াক প্রপার্টি কিনা, সেটা কিন্তু ডিসাইড করবে ওয়াক আপ বোর্ড। এখন যে প্রেজেন্ট আইন রয়েছে সেই প্রেজেন্ট আইন অনুযায়ী কিন্তু ওয়াক বোর্ড বা ওয়াক আপ বোর্ড যাই বলেন না কেন আপনি, সেই বোর্ড কিন্তু ডিসাইড করবে যে যেই সম্পত্তি নিয়ে কেস সেই সম্পত্তিটা ওয়াক প্রপার্টি নাকি ওয়াক প্রপার্টি নয়, সে এটা ডিসাইড করবে। সেই পাওয়ারটা কিন্তু তাদের হাত থেকে নিয়ে নিয়েছে এবং সেই পাওয়ারটা কাকে দিয়েছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে তুলে দিয়েছে সে, এবং তাকে বলা হয়েছে রেভিনিউ রেকর্ড, আগের যে স্ট্যাটাস, যে ট্যাক্স পেমেন্ট করেছে কারা, সে সমস্ত কিছু তথ্য বিচার বিবেচনা করে আপনি ডিক্লেয়ার করবেন আদৌ এই প্রপার্টিটা ওয়াক প্রপার্টি কিনা। এবং 2 নম্বর অ্যামেন্ডমেন্ট যেটা আনা হয়েছে, যেটা আগে ছিল যে এই ওয়াক আপ ট্রাইব্যুনাল যে অর্ডার দেবে তার এগেনস্টে কিন্তু ডাইরেক্ট অ্যাপিল করা যেত না হাইকোর্টে। তো এই যে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে এখানে কিন্তু একদম স্পেসিফিক পাওয়ার দিয়ে দিচ্ছে অ্যাপিল করার জন্য। 90 দিনের মধ্যে কিন্তু হাইকোর্টে যার এগেনস্টে অর্ডারটা হয়েছে সে অ্যাপিল করতে পারবে। এবার 3 নম্বর অ্যামেন্ডমেন্ট, 3 নম্বর হচ্ছে বেসিক কিছু সম্প্রদায়কে কিন্তু এই ওয়াক আপ অ্যাক্ট বা ওয়াক অ্যাক্টের আন্ডারে আনা হয়েছে। এবং আপনাকে বলে রাখি, ভোরা, আগাখানি এরা কিন্তু মুসলিম সম্প্রদায়ের নিম্ন বর্গের মানুষ, নিম্ন সম্প্রদায়ের মানুষ, এদেরকে কিন্তু ওয়াক আপ অ্যাক্টে আগে ইনকর্পোরেট করা ছিল না। তো এই সম্প্রদায়ের মানুষগুলোকেও কিন্তু এই অ্যাক্টের আন্ডারে আনা হয়েছে যাতে এই অ্যাক্টের বেনিফিটস তারাও পেতে পারে। তো 1 নম্বর কি হলো, ওয়াক আপ বোর্ড তার পাওয়ার হারিয়ে ফেললো যে প্রপার্টিটা ওয়াক প্রপার্টি কিনা সেটা ডিসাইড করার, সেটা চলে গেল ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে। 2 নম্বর, যদি ট্রাইব্যুনাল কোনো অর্ডার দেয় বা ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো অর্ডার দেয় তার এগেনস্টে কিন্তু অ্যাপিল ডেফিনেটলি করা যাবে 90 ডেজের মধ্যে। 3 নম্বর, নিম্ন বর্গের মানুষ, ভোরা, আগাখানি সম্প্রদায়ের মুসলিম যারা রয়েছে তারা কিন্তু এই ওয়াক প্রপার্টির
বেনিফিটস এখন লাভ করতে পারবে। আর 4 নম্বর, ওয়াকআপ ট্রাইব্যুনালের অর্ডার কিন্তু ফাইনাল বলে ধরা হবে না যতক্ষণ না সেটা যে অ্যাপিল পিরিয়ড সেটা ওভার হচ্ছে, অর্থাৎ 90 ডেজ এর মধ্যে যদি কোনো অ্যাপিল না হয় সেই ক্ষেত্রে ফাইনালিটি পাবে, তাছাড়া কিন্তু ফাইনালিটি পাবে না। এই মেজর চেঞ্জেসগুলোর সাথে সাথে আরো বিভিন্ন চেঞ্জেস আনা হয়েছে, এবং সেখানে বলা রয়েছে মুসলিম আইন জানে এবং ভালোভাবে জানে এরকম মানুষ কিন্তু চাইলে ওয়াকআপ বোর্ডে তার নাম ইনকর্পোরেশনের জন্য রিকোয়েস্ট করতে পারে বা আবেদন করতে পারে, বা তারা অ্যাড অন হতে পারে। আগে কি ছিল, শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং স্টেট গভর্নমেন্টের লেজিসলেচারের একটা পার্ট সেখানে অ্যাড অন হতে পারতো, কিন্তু এখন সমস্ত মানুষ যারা মুসলিম আইন সম্পর্কে অবগত তারা কিন্তু ওয়াকআপ বোর্ডের অংশ হতে পারে বা ওয়াকআপ ট্রাইব্যুনালের অংশ হতে পারে। এই হলো মেজর কিছু অ্যামেন্ডমেন্ট যেগুলো এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে আনা হচ্ছে। এছাড়াও কিন্তু আরো কিছু বেসিক অ্যামেন্ডমেন্ট রয়েছে যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে বলে রাখবো, সেগুলো কিন্তু খুবই বেসিক, সেগুলো কিন্তু তার জন্য আমি ভিডিওতে আলোচনা করলাম না। তো মেজর অ্যামেন্ডমেন্ট গুলো কিন্তু খুব সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ধরনের ল রিলেটেড ভিডিও আরো পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।